বিএনপি ক্ষমতায় গেলে গৃহহীনদের পুনর্বাসন করা হবে বললেন তারেক রহমান। মানুষকে ডেকে শুনলেন এলাকার সমস্যা। ক্ষমতায় গেলে বেকারমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াতের। নির্বাচনে ভোট রাখতে চেষ্টা হলে রুখে দেওয়ার আহ্বান। ছুটির দিনে দেশ জুড়ে প্রার্থীদের জমজমাট নির্বাচনী প্রচার প্রচারণা। নানা প্রতিশ্রুতি দিয়ে নিজ প্রতীকে ভোট প্রার্থনা। নয়াপল্টনে শিশু নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক গ্রেফতার। বিএনপি নেতা মুসাব্বির হত্যায় গ্রেফতার আরেক শুটার রহিম। সাপ্তাহিক ছুটির দিনে অস্বস্তি কাঁচা বাজারে। সবজির পাশাপাশি মাছ মাংসের দামও বাড়তি। বিপাকে সীমিত আয়ের মানুষ। সরস্বতী পূজায় বিদ্যা দেবীর আরাধনা। ভক্তদের পুষ্পাঞ্জলি অর্পণ। মণ্ডপে মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের নানা আনুষ্ঠানিকতা। এবং চট্টগ্রাম রয়্যালসকে গুড়িয়ে বিপিএল এর চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স। ফাইনালের সেরা তানজিদ, টুর্নামেন্টের সেরা শরীফুল। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকছি আমি তানসিয়া জুথি। দেশের সব মানুষ পরিবর্তন চায়। বিএনপি ক্ষমতায় গেলে দেশে গৃহহীনদের পুনর্বাসন সহ বেকারত্ব কমিয়ে আনা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ভাসান থেকে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী জনসভায় তিনি বলেন, গেল 15-16 বছরে দেশ অনেক পিছিয়ে গেছে। এদেশ পুনর্গঠন করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। তাইফুর রহমান তুহিনের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার দ্বিতীয় দিনে রাজধানীর ভাসান থেকে সমাবেশ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত সময় শুক্রবার সন্ধ্যা 6টা হলেও বিকেল থেকে মিছিল নিয়ে আশপাশের এলাকা থেকে সমাবেশ স্থলে হাজির হন দলের হাজারো নেতাকর্মী। এ সময় ধানের শীষের স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা। সন্ধ্যা 6:30টায় স্ত্রী জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সমাবেশ মঞ্চে আসেন তারেক রহমান। শুরুতেই স্থানীয় ভোটারদের মধ্য থেকে কয়েকজনকে ডেকে শোনেন এলাকার সমস্যার কথা। মূল চাওয়াটা কি আপনাদের? মূল চাওয়াটা হলো আপনারা যদি সরকার হতে পারেন তাহলে আমাদেরকে একটা পুনর্বাসন করার একটা ব্যবস্থা করে দিতে হবে। আপনার কাছে আমাদের অনুরোধ, আর সবাইকে তো আপনি চাকরি দেবে যারা শিক্ষিত। সমস্যা শুনে দরাজ কণ্ঠে ঘোষণা দেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিজের পরিকল্পনার কথা। আপনাদের আল্লাহর রহমতে আগামী নির্বাচনে আমি যে জয়ী হলে এবং ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে আজকে এই যে কয়জন মানুষ এই এলাকাবাসীর পক্ষ থেকে যে সমস্যার কথা বলে গেছে পুনর্বাসন সহ অন্য যে সমস্যাগুলো বলে গেছে, কিন্তু পুনর্বাসন থেকে মূল সমস্যা বলেছে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব। গেল 15-16 বছরে দেশ ধ্বংস হয়ে গেছে। দেশকে পুনর্গঠন করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বলেও জানান তারেক রহমান। দেশের প্রত্যেকটি সেক্টর বিগত 15-16 বছরে ধ্বংস হয়েছিল। আজকে দেশ অনেক পিছিয়ে গিয়েছে। আমাদেরকে এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে মানুষের নিরাপত্তা, সুশাসন, সুশিক্ষা, খেলাধুলা, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা সহ সব সমস্যার সমাধান করা হবে বলেও জানান তিনি। মানুষের নিরাপত্তা, মানুষের কর্মসংস্থান, মানুষের শিক্ষা, মানুষের চিকিৎসা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। রাজধানীর আসনগুলোতে পুরোদমে চলছে বিএনপির নির্বাচনী প্রচারণা। শুক্রবার সকাল থেকেই প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ঢাকা 6 আসনের প্রার্থী ইশরাক হোসেন এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করার প্রতিশ্রুতি দেন। আর ঢাকা 4 আসনে দলের প্রার্থী তানভীর আহমেদ রবিন জানান, গ্যাস সংকট আর জলাবদ্ধতার সমস্যায় সমাধানে কাজ করবেন তিনি। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার সকাল থেকেই নির্বাচনী প্রচারণায় নেমে পড়েন রাজধানীর আসনগুলোর বিএনপির প্রার্থীরা। বংশালের শুরিটোলা স্কুল এলাকায় গণসংযোগ করেন ঢাকা 6 আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন।
তিনি এলাকার সমস্যা সমাধানে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন। ঢাকায় বিএনপিকে কোনো আসন না দেওয়া হবে না, জামাত নেতার এমন বক্তব্যের সমালোচনা করেন ইশরাক। খালি আমাদেরকে ঘোষণা যদি দেয়া হয় বা দল থেকে বা আমাদের যদি বলা হয়, তাহলে জামাতের কোনো প্রার্থীকে আমরা ঢাকা শহরে ক্যাম্পেইন করতে দিব না, ভোট তো দূরের কথা। তাই তাদের যদি অন্য কোনো উদ্দেশ্য থেকে থাকে, ভোট কারচুপির মাধ্যমে, ভোট জালিয়াতির মাধ্যমে ফলাফল ছিনিয়ে নিয়ে যাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। এর আগে সকালে জুরাইন কমিশনার রোড এলাকায় গণসংযোগ করেন ঢাকা 4 আসনের বিএনপির মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। গণসংযোগকালে তিনি বলেন, জুরাইন এলাকায় জলাবদ্ধতা, গ্যাস ও পানির সংকটে ভুগছে। জয়ী হলে এই সমস্যাগুলোর সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। জুরাইনের 53 নম্বর ওয়ার্ডে আপনি দেখবেন যে এবং মুন্সিবাড়ির 54 নম্বর ওয়ার্ডে দুপুরবেলা পানি জমে যায় রাস্তার মধ্যে। আপনার শিক্ষা প্রতিষ্ঠান বলেন, মসজিদ মাদ্রাসা বলেন, নিচতলায় পানি থাকে। এই মুহূর্তে প্রচণ্ড তীব্র গ্যাস সংকটে ভুগছে এলাকার মানুষ। আমাদের নারীরা, আমাদের মারা রাত দিন 24 ঘন্টা চুলার কাছে যেতে হচ্ছে। দেখেন, চুলার গ্যাস বিল দিতে হচ্ছে নিয়মিত। ভোটের দিন সকাল সকাল ভোট কেন্দ্রে যেতে ভোটারদের প্রতি আহ্বান জানান বিএনপির প্রার্থীরা। মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। বিগত কোনো সরকার খেলাধুলায় নজর দেয়নি। বিএনপি সরকার গঠন করলে খেলাধুলায় নজর দেবে বললেন ঢাকা 8 আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। শুক্রবার বিকেলে রাজধানীর আরামবাগ ফুটবল ফেডারেশন সংলগ্ন মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের এক প্রীতি ফুটবল ম্যাচ দেখতে গিয়ে কথা বলেন তিনি আরো বলেন, বিএনপি সুযোগ পেলে প্রতিটি অঞ্চলে শিশুদের খেলার জন্য নির্দিষ্ট মাঠের ব্যবস্থার চেষ্টা করবে। জাতি পিছিয়ে পড়ে, সেই জাতি কখনো অন্য কোনোভাবে এগিয়ে আসতে পারে না। আমরা সকলেই যার যা অবস্থান থেকে খেলাধুলার মানকে উন্নত করার জন্য এবং আমাদের বাচ্চাদের মনন বিকাশে সাহায্য করার জন্য, বাংলাদেশি খেলাধুলার উন্নয়নের জন্য যেটা করা দরকার সেটা ইনশাআল্লাহ আমরা করব। ছুটির দিনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, খোঁজ খবর নেয়ার পাশাপাশি দিচ্ছেন প্রতিশ্রুতি। সক্রিয় ভূমিকায় বিএনপির প্রার্থী ও সমর্থকরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে তামিম মাহবুবের রিপোর্ট। নির্বাচনী প্রচারে মুখর সারা দেশ। শুক্রবার প্রচারের দ্বিতীয় দিনে ঠাকুরগাঁওয়ে প্রচারণায় নামেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। মার্কাকে ভোট যদি বেরোতে দেওয়া যাইতো তাহলে সবাই বেরোতে দেবে। আপনারা যদি আমাদেরকে ভোট দেন তাহলে নিশ্চয়ই ইনশাআল্লাহ আমরা সেই কাজগুলোর মধ্য দিয়ে আপনাদের এলাকার উন্নয়ন, আপনাদের ছেলেদের উন্নয়ন, আমাদের মা বোনদের স্বাস্থ্য সেবা এবং চাকরির ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করতে পারবো। কক্সবাজার 1 আসনে গণসংযোগে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, একটি পক্ষ বিদেশিদের গোলামি করে বিভ্রান্তি ছড়াচ্ছে। আর একটি শক্তি যারা বিদেশি শক্তির গোলামি করে, তারা বাংলাদেশে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক রাজনীতি করছে। তাদেরকে কি আসতে দিতে পারবেন? লক্ষ্মীপুর 3 আসনে বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এনিও নেমেছেন প্রচারণায়। চট্টগ্রাম 9 আসনে নির্বাচনী সভা করেছেন আবু সুফিয়ান। এতিমখানায় শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেছেন চট্টগ্রাম 7 আসনের প্রার্থী হুমাম কাদের চৌধুরী। নাটোর 2 আসনের প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মানুষ যেন নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। আগামী 12 তারিখ এবং বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করে নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে বলে আমি মনে করি। জুমার নামাজের পর রাজশাহীর হেতিমখা এলাকা থেকে প্রচার শুরু করেছেন রাজশাহী 2 আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু। নিরাপদ মহানগরী, পরিচ্ছন্ন মহানগরী, সবুজ মহানগরী এবং সেই সঙ্গে সঙ্গে নিরাপত্তা সুনিশ্চিত করব। তামিম মাহবুব, নিউজ ডেস্ক, দেশ টিভি। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। যে উত্তরবঙ্গ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে, সেই উত্তরবঙ্গকে দীর্ঘদিন ধরে পিছিয়ে রাখা হয়েছে এমন অভিযোগ তুলে ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষি রাজধানী করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার পঞ্চগড়ে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট জানাচ্ছেন তামিম মাহবুব।
নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় দিয়ে ঢাকার বাইরে প্রচার শুরু করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার জনসভা ঘিরে শুক্রবার সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পঞ্চগড় চিনিকল মাঠ। এ সময় ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। আমাদের প্রত্যেকটা যুবক যুবতী, প্রত্যেকটা নাগরিককে আমরা দেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করতে চাই। গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চায়। বলেন 10 দলীয় জোট ক্ষমতায় গেলে দেশের মালিক নয়, সেবক হয়ে কাজ করবেন তারা। নির্বাচনে কেউ ভোট ডাকাতি করতে এলে তা রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে 10 দলীয় জোট সমর্থিত পঞ্চগড় 1 আসনের প্রার্থী সার্জিস আলম বলেন, এই নির্বাচনে নির্ধারণ করবে দেশ অগ্রগতির পথে যাবে নাকি আবারও পিছিয়ে পড়বে। স্বাধীনতার পরে এই প্রথমবারের মতো আমাদেরকে এই সুযোগ দিয়েছেন। আগামী 50 বছরেও এই সুযোগ আসবে কিনা আমরা জানি না। আমরা যেন আমাদের এই আমানতের খেয়ানত না করি। পরে জুমার নামাজ শেষে দিনাজপুর শহরের গোর শহীদ ময়দানে 10 দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। চাঁদা আমরা নেই না এবং কোন চাঁদাবাজকে আমরা চাঁদা নিতে দেব না। আমরা বলেছি সব ধরনের দুর্নীতি বন্ধ হবে। দুর্নীতি আমরা তো করবই না, করার প্রশ্নই উঠে না। এই সোনার বাংলাদেশে আর কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। দিনাজপুর সফর শেষে এদিন বিকেল 4টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। জানান, সরকার গঠনের সুযোগ পেলে বেকারদের ভাতা নয়, টেকসই কর্মসংস্থান সৃষ্টি করাই হবে জোটের লক্ষ্য। যারা বঞ্চিত হয়েছে সকল সুবিধা থেকে, তাদের দুয়ারে আগে চলে যাবে ইনশাল্লাহ আগামীর উন্নয়ন। আমরা বৈষম্য করব না, আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করার কারণে বঞ্চিত মানুষগুলোর অধিকার প্রথমে তাদের হাতে তুলে দেওয়া হবে। দক্ষ জনবল হিসাবে গড়ে তুলে উন্নত শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেকটি ঘরকে এক একটা ইন্ডাস্ট্রিতে আমরা পরিণত করতে চাই। এ সময় সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন জামায়াত আমির। তামিম মাহবুব, নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে জামায়াতে ইসলামীর প্রার্থী সমর্থকরাও কাটাচ্ছেন ব্যস্ত সময়। সকাল থেকেই খুলনা, কুমিল্লা, রাজশাহী সহ বিভিন্ন আসনে তারা প্রচারে নামেন। ভোটারদের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি দিচ্ছেন সমালোচনার জবাব। সহকর্মীদের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন শামীম হোসেন। প্রচারণা দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন জামায়াতে ইসলাম ও শরিক দলের প্রার্থীরা। গণসংযোগে নেমে রাজশাহী 1 আসনের প্রার্থী মুজিবুর রহমান বলেছেন, জামায়াতে ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করছে বলে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। আমরা এই বাংলাদেশ থেকে চাঁদাবাজদের আমরা বিদায় করতে চাই। কোনো চাঁদাবাজ যাতে এখানে চাঁদাবাজি করতে না পারে। আমরা নিজেরাও কোনো খারাপ কাজ করব না, চাঁদাবাজি করব না, চুরি করব না, জেনা করব না, খারাপ কাজ করব না। এটা ইসলাম আমাদেরকে বাধ্য করেছে এবং আমরা সে জায়গায় আছি। নির্বাচনী প্রচারে অংশ নিয়ে খুলনা 5 আসনের প্রার্থী ও জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেন, আগামী নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লার পক্ষে রায় দেবে। পরকালে বিশ্বাসী কোনো মানুষকে একজন মুসলমান কাফের বলা, কুফরি বলা জায়েজ না। হাদিস আল্লাহ রাসূল নিষেধ করেছেন এবং হাদিস এভাবে বলা হয়েছে, কেউ যদি কারোর জন্য এটা বলে তো যে বলল তার দিকে এটা ফিরে আসবে। আপনাদের সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। আমি কোনো চ্যালেঞ্জ মনে করি না, বরং এতে জাতি সত্য খুঁজে পাচ্ছে যে কারা রাজনীতিতে প্রতারণা করে, অসত্যের আশ্রয় নেয়, ধোঁকাবাজি করে। কুমিল্লা 4 আসনে প্রচারে নেমেছেন 10 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। সকালে দেবিদ্বার নিউ মার্কেট পৌর এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটারদের কাছে যান তিনি। আমাকে দিয়ে আর যাই হোক সম্ভব, কিন্তু আমাকে দিয়ে কোনোদিনও চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। এছাড়াও বিভিন্ন আসনে জোর প্রচার চালাচ্ছেন জামাত জোটের প্রার্থীরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। শুক্রবার সন্ধ্যায় দলটির মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ দাবি করেন দলটির সরকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তার অভিযোগ, অনেক প্রবাসী ভোটার এখনও তাদের পোস্টাল ব্যালট হাতে পাননি। ফলে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে দ্রুত এই সময়সীমা বাড়ানো জরুরি বলে মনে করছে দলটি।
23, 24, 25 এই 3 দিন বন্ধ হওয়ার কারণে মধ্যপ্রাচ্য এবং দূরপ্রাচ্য সব জায়গাতে সমস্যা হবে। তো আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই বিষয়ে তারা চিন্তা করা উচিত এবং সম্ভব হলে এটা আমরা মনে করি সম্ভব যে তাদের আর একটু সময় বাড়ানো উচিত। 1 সপ্তাহ সময় কমপক্ষে বাড়ালে আমাদের প্রবাসী ভাই বোনেরা তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে তারা কার্যকর পদক্ষেপগুলো নিতে পারবেন। ভোট কেন্দ্র দখল করলে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর বাড্ডা এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, এবারের নির্বাচন ক্ষমতায় কাঠামো পরিবর্তনের নির্বাচন। 10 দলীয় জোটের গণজোয়ারকে ভয় পেয়ে একটি দল মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি। আলিমুজ্জামান সাফনের রিপোর্ট। প্রচারণার দ্বিতীয় দিনে শুক্রবার সকালে রাজধানীর বাড্ডা এলাকার বাঁশতলা থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত গণসংযোগ করেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনে 10 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। গণসংযোগকালে নাহিদ বলেন, এবারের নির্বাচন দুর্নীতিবাজ, লুটেরা ও ঋণখেলাপিদের পরাজিত করে প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর নির্বাচন। এবারের নির্বাচন ভূমিদস্যুদের পরাজিত করার নির্বাচন। এবারের নির্বাচন চাঁদাবাজ, লুটেরা, ঋণখেলাপিদের পরাজিত করার নির্বাচন। এবারের নির্বাচন জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকে, প্রকৃত দেশপ্রেমিকদেরকে সংসদে পাঠানোর নির্বাচন। দুর্নীতিমুক্ত, ইনসাফভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গড়তে 10 দলীয় প্রার্থীদের জিতিয়ে সংসদে নেওয়ার আহ্বান জানান তিনি। গণ অভ্যুত্থানে আমরা রাজপথ থেকে সরি নাই, মাঠ থেকে আমাদেরকে সরানো যায় নাই, আমাদের লাশ পড়েছিল, কিন্তু জীবিত অবস্থায় আমরা এক চুলো সরি নাই। তাহলে ভোট কেন্দ্র দখলের যদি পায়তারা থাকে, সিল মারার যদি পায়তারা থাকে, সেই পায়তারা আপনারা আগেই ভুলে যান, কারণ সেটা সফল হবে না। আসন্ন নির্বাচনে জোটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলেও জানান এনসিপির আহ্বায়ক। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে এনসিপি। শুক্রবার রাতে বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংবাদ সম্মেলনে বগুড়ার একটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বদলি করে দেওয়া হচ্ছে। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকা সত্ত্বেও সেনাবাহিনীকে কেন্দ্রের বাইরে রাখার নীতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন, যা পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে বলেও অভিযোগ করেন তিনি। অন্যতম একটি রাজনৈতিক দল, তারা তাদের নির্বাচনের প্রচারণা শুরুই করেছেন আচরণবিধি লঙ্ঘনের মধ্য দিয়ে। বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান নির্বাচনের প্রচারণা করছেন, তবে সেক্ষেত্রে তারা আচরণবিধি লঙ্ঘন করছেন, যেখানে নির্বাচনের প্রচারণায় মাইক ব্যবহার এবং সাউন্ড বক্স ব্যবহারের সময় নির্ধারণ করে দেওয়া আছে দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত। এখন পর্যন্ত আজকে রাত হয়ে গেছে, নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা কিন্তু গ্রহণ করেনি। এবার আইডিএলসি জনতার ভোট। ছুটির দিনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সব দলের প্রার্থীরা ঘুরছেন ভোটারদের কাছে, নিজ দলের পক্ষে ভোট টানতে দিচ্ছেন আশ্বাসের বাণী। সহকর্মীদের দেয়া তথ্যচিত্রে শামীম হোসেনের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। দ্বিতীয় দিনে জনসংযোগে নামেন কুমিল্লা 4 আসনের 10 দলীয় জোটের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে দেবিদ্বার নিউ মার্কেট পৌর এলাকায় নেতাকর্মীদের নিয়ে ভোটারদের কাছে যান তিনি। আমাকে দিয়ে আর যাই হোক সম্ভব, কিন্তু আমাকে দিয়ে কোনোদিনও চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। কক্সবাজারে নির্বাচনী প্রচারণায় সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি, আরেকটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিকর রাজনীতি করছে। যারা ভারতের পক্ষের শক্তি ছিল তারা ভারত পালিয়ে গেছে, আর একটি শক্তি যারা বিদেশি শক্তির গোলামি করে তারা বাংলাদেশে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক রাজনীতি করছে। তাদেরকে কি আসতে দিতে পারবেন? আমরা বাংলাদেশের শক্তি, বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি। আমাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। চাঁদপুরেও জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকে চাঁদপুর 5 আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক ইউনিয়ন ভিত্তিক পথসভা শুরু করেন। জবাবদিহিতার মধ্যে থাকবে,
উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয় দিনে প্রচারণা চালিয়েছেন ময়মনসিংহ ৪ সদর আসনের প্রার্থী আবু ওহাব আকন্দ। আমি এই বৃহত্তম শহর বানাতে চাই এবং এই এলাকাকে উন্নত করে আমরা বিভাগীয় শহরের ন্যায় অন্যান্য বিভাগীয় শহরের চেয়েও আরো আধুনিক রূপায়ণে আমরা রূপায়িত করতে চাই। লক্ষ্মীপুর ৩ আসনে বিএনপি প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী এনিউ সকাল থেকে শুরু করেন জনসংযোগ। 2001-এ যেহেতু আমি নির্বাচিত ছিলাম, এলাকার উন্নয়নের সঙ্গে জড়িত ছিলাম, সন্ত্রাসমুক্ত লক্ষ্মীপুর তখন গঠন করেছি। এবার সেই দায়িত্ব নিয়ে এলাকার উন্নয়নের পাশাপাশি মান সম্মান ইজ্জতের সহিত যেন আমরা সবাই বসবাস করতে পারি। চট্টগ্রাম ১০ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির প্রার্থী সাইদ আল নোমান। কুষ্টিয়া ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি গণসংযোগ করেছেন। শনিবার সকালে কুমারখালী পৌরসভার দ্বিতীয় দিনের গণসংযোগে পূর্বের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রতিশ্রুতি দেন তিনি। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে এখনো ভয়ের পরিবেশ রয়েছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো রৌনক জাহান। শুক্রবার বিকেলে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিগত 3টি নির্বাচন গ্রহণযোগ্য ছিল না, একতরফা নির্বাচন হয়েছে। এবারে নির্বাচন হবে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন। আসন্ন নির্বাচনে সহিংসতা হবে কিনা তা কিছুদিন পর স্পষ্ট হবে বলে মন্তব্য করেন রৌনক জাহান। আমাদের দেশের যে নির্বাচন, সেখানে অন্য কোনো দেশের তৎপরতা আমি একেবারেই পছন্দ করব না, এবং আমি বলবো যে আমরা আশা করছি রাজনৈতিক দলগুলাও এরকম একটা সুযোগ করে দেবেন না, যাতে করে আমাদের দেশের বাইরে তারা কোনো তৎপরতা এখানে রাখতে পারে। এক বছরেই দেশের বাইরে পাচার হওয়া টাকা ফেরতের বিষয়ে সুরাহা করতে পারত, কিন্তু ইচ্ছা করে সেটা করেনি বর্তমান সরকার। গণ অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ আয়োজিত দেশব্যাপী গ্যাস, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট নিয়ে নাগরিক সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কবি ও ভাবুক ফরহাদ মজহার। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বর্তমান সরকারকে উদ্দেশ্য করে ফরহাদ মজহার বলেন, লুটপাট তন্ত্র বন্ধ করে নির্বাচন দিলে সেটি হবে যথাযথ। তুমি আমার 10 কোটি টাকা নিচ্ছ, তো ঠিক আছে, তুমি 8 কোটি টাকা ফেরত দাও। এই যে সেটেলমেন্ট, 1 বছরে কিন্তু এই সেটেলমেন্ট করা যেত। আপনি হাসিনা ব্যবস্থা টিকে রাখলেন, তো সভাপতি হাসিনারি আদালত, হাসিনারি আইন, এটার দ্বারা আপনি কি করে দুর্নীতি বন্ধ করবেন? রাজধানীর নয়াপল্টন এলাকার শারমিন একাডেমি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে পল্টন থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় এখনো ট্রমায় ভুগছে জানিয়ে শিশুটির মা অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন। বিস্তারিত ইদ্রিস আলমের রিপোর্টে। গেল 18 জানুয়ারি স্কুলের অফিস কক্ষে এক শিশুকে নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। কোমলমতি শিশুটির ওপর এমন অমানবিক আচরণে ক্ষোভ ঝাড়েন নেটিজেনরা। ঘটনার পরদিন রাজধানীর পল্টন থানায় দুজনকে আসামি করে মামলা করেন শিশুটির মা। সিসি ফুটেজে দেখা যায় শারমিন একাডেমির স্কুলের অফিস কক্ষে শিশুকে নিয়ে প্রবেশ করেন শিক্ষিকা। এ সময় শিশুটিকে চড় মারেন তিনি। এক পর্যায়ে শিশুটির উপর চড়াও হয় শিক্ষিকার স্বামী ও স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার। এ সময় কয়েক দফায় নির্যাতন চালায় ওই স্কুল কর্মকর্তা। ঘটনার পর থেকে শিশুটি ট্রমায় ভুগছে জানিয়ে অপরাধীদের কঠোর শাস্তি দাবি করেন তার মা। গুরুতর কোনো ভুল করে, অন্যায় করে, সেটা আমাকে সে জানাতে পারে। কোনোভাবেই কোনো শিক্ষক বা কোনো মানুষই কোনো শিশুর প্রতি এরকম নির্যাতন করতে পারে না বা তার গায়ে হাত তুলতে পারে না। আর কোনো শিশুর উপর স্কুল হোক, কোথাও হোক, কোনো নির্যাতন না হোক, সেটার জন্য সুষ্ঠু একটা বিচার করা হোক। এ ঘটনার পর থেকে শারমিন একাডেমির অন্য শিক্ষার্থীদের অভিভাবকরাও চরম উদ্বিগ্ন। আর যাতে কেউ আদরের সন্তানকে এমন নির্যাতন করতে না পারে, সেজন্য দৃষ্টান্তমূলক বিচার চান তারাও। একটা বাচ্চার স্কুলের শিক্ষকের ন্যূনতম যেটা থাকা দরকার, তাদের বাচ্চাদের সাথে আচরণ থাকা দরকার,
সেটার তো আসলে আমাদের সেই শিক্ষকদের সেই মানটা থাকা দরকার। এটা যদি আমার বাচ্চার সাথে হইতো সেটা আমারও দুঃখজনক বিষয় যে এই কাজটা আসলে ঠিক হয় না। শিশু নির্যাতনে জড়িত অন্যতম আসামি পবিত্র কুমার বড়ুয়াকে শুক্রবার ভোররাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য আসামিকেও ধরার চেষ্টা চলছে বলেও জানায় তারা। শিশু আইনে মামলা রুজু করি শারমিন এবং পবিত্র কুমার বড়ুয়ার বিরুদ্ধে। ঘটনা যে মূল হুতা 1 নং আসামি পবিত্র কুমার বড়ুয়াকে আমরা মিরপুর থেকে আটক করতে সমর্থ হই। প্রতিষ্ঠাতা শারমিন সে পলাতক আছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা। স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান ওরফে মুসাব্বির হত্যা মামলায় আরেক শুটার রহিমকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর আগে মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতারের তথ্য জানায় পুলিশ। গত 10 জানুয়ারি দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি। 7 জানুয়ারি রাজধানীর বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। সরস্বতী পূজায় বিদ্যা দেবীর আরাধনা, বিদ্যা, বুদ্ধি ও জ্ঞান লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা এ পূজা করে থাকেন। মূলত শিক্ষার্থীরাই এ পূজার প্রধান আয়োজক। বিভিন্ন পূজা মণ্ডপে ও শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্য দিয়ে পূজা অনুষ্ঠিত হয়। উপবাস থেকে ভক্তরা পুষ্পাঞ্জলি অর্পণ করেন বাগদেবী সরস্বতীর উদ্দেশ্যে। আর জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে হয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সরস্বতী বিদ্যার দেবী, তাই এ পূজার আয়োজক শিক্ষার্থীরা। রাজধানীতে এই পূজার মূল আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। এবার 76টি বিভাগের পূজা অনুষ্ঠিত হয় হল মাঠে। নিজেদের বিষয়ের সঙ্গে মিল রেখে মণ্ডপ আর প্রতিমায় নান্দনিকতা ফুটিয়ে তোলেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। পূজার শুরু সকালেই পঞ্চপল্লব আর নারিকেল দিয়ে সাজানো হয় পূজার ঘট। বিদ্যা, বুদ্ধি আর জ্ঞান লাভের আশায় পূজা শেষে পুষ্পাঞ্জলি দেন তারা। বসন্ত পঞ্চমী আসলে ইটস নট জাস্ট আ রিলিজিয়াস ফেস্টিভ্যাল, এটা তো আমাদের অঞ্চলের একটা অনেক বড় উৎসব। আর কাছে আসলে একমাত্র জিনিসে চাওয়া যাতে সবার শুদ্ধ জ্ঞানটুকু আসে, আমরা যাতে জ্ঞান আহরণ করে আমরা যাতে সঠিক পথে আমরা পরিচালিত হতে পারি। সফলতাটাই চাওয়া মায়ের কাছে। বিদ্যাদেবীর আশীর্বাদ নিয়ে এদিন হাতে খড়ি দেওয়া হয় শিশুদের। সনাতন ধর্মাবলম্বীদের পূজা হলেও সরস্বতী পূজা পরিণত হয় উৎসবে। আমি আজকে অঞ্জলি নিতে এসেছি, মায়ের কাছে বিদ্যা বুদ্ধি দিয়েছি। আমি সরস্বতী মায়ের কাছে চেয়েছি যাতে আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারি। মানুষের কাছে চেয়েছি পড়াশোনায় শিখতে পারি। শুভ দিন সরস্বতী পুজো, অবশ্যই অনেক ভালো লাগছে। অঞ্জলি দিয়েছি, মায়ের কাছে চেয়েছি যেন আমার ছেলেটা ভালো মানুষ হয়, পড়াশোনার জন্য ভালো করতে পারে। বরাবরের মতো এবারও জগন্নাথ হলের পুকুরের প্রতিমায় আলাদা মাত্রা দিয়েছেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনেও স্বস্তি নেই কাঁচা বাজারে। সরবরাহ কম থাকায় ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার। সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ মাংসের দাম। 40 টাকা কেজিতে বেড়েছে সোনালী মুরগির দাম। বাড়তি মাছের দামও। বিপাকে ক্রেতারা। বিস্তারিত মাকদুরা মিতের রিপোর্টে। গেল কয়েক সপ্তাহের মতো এ সপ্তাহের ছুটির দিনেও স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে। সবজির ভরা মৌসুমেও সরবরাহ কম থাকার অজুহাতে চড়া দামে বিক্রি হচ্ছে প্রয়োজনীয় পণ্য। গত সপ্তাহে কেজিতে 80 থেকে 90 টাকায় বিক্রি হওয়া শসা এ সপ্তাহে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা দরে। পেঁয়াজের দাম কম থাকলেও কেজিতে 20 টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। জিনিসপত্রের দাম আগের তুলনায় এখন বেশি বর্তমানে। শসার দামও বেশি, শসা 100 টাকার উপরে শসা।
লেবু মনে করেন 70 টাকা 80 টাকা হালি এখন বর্তমানে। স্বস্তি নেই মাছ মাংসের বাজারেও। দেশি মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 40 টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 টাকা দরে। গত সপ্তাহে 170 টাকা দরে বিক্রি হওয়া ব্রয়লার এ সপ্তাহে বিক্রি হচ্ছে 190 টাকায়। মুরগির পাশাপাশি বেড়েছে মাছের দামও। এটা সব কিছুর দামই বেশি, কিছু করার নেই। এটা আপনার ব্রয়লারের দাম এটা বাড়ছে 30 টাকা, আর এটা বাড়ছে প্রায় 20 টাকার মতন। এটা 190 টাকা ব্রয়লারটা, আর সোনালিটা হলো 320। শুক্রবার একটু বাড়তি মাছের দাম। বাইলা মাছ বেশি 600 টাকা, চিংড়ি 800 টাকা, পাইসা মাছ 800, পোয়া মাছ 400 টাকা, রুই মাছ 300 টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিপাকে পড়েছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন সরবরাহ কম, তাই দাম বেশি। বর্তমানে সবজির দামটা একটু স্বাভাবিকের বাইরে চলে যাচ্ছে ইদানিং। আমি মনে করি এটা বিশেষভাবে খুব দ্রুততার সাথে বড় ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। আমরা সাধারণ মানুষ কার কাছে যাব বলেন? শীতের সবজি হিসাবে যে ধরনের দামটা থাকা উচিত ছিল সেরকমটা পাচ্ছি না। সব জিনিসেরই দাম একটু বেশি মনে হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের তদারকি বাড়ানোর তাগিদ ভোক্তাদের। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। অনুষ্ঠিত হলো কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি ঢাকার বার্ষিক বনভোজন। শুক্রবার সকাল থেকে মুন্সিগঞ্জের একটি রিসোর্টে এ বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনে অংশ নেন ঢাকায় বসবাসরত কোম্পানীগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পিঠা উৎসব, বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতেন অংশগ্রহণকারীরা। একই সাথে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। সংগঠনটির সভাপতি মোহাম্মদ হোসেন ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় সন্ধ্যায় অনুষ্ঠান ও বনভোজনের সমাপ্তি হয়। এতে অনেকটাই উচ্ছ্বসিত ছিল ঢাকায় বসবাসরত কোম্পানীগঞ্জের বাসিন্দারা। অগ্রগতির পথে আরও এক ধাপ এগিয়ে কনফিডেন্স সিমেন্ট দেশের প্রতিটি জেলায় প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আয়োজন করেছে কনফিডেন্স সিমেন্টের অফিসিয়াল গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রাম। শুক্রবার রাজধানীর হোটেল শেরাটনে এই গ্র্যান্ড লঞ্চিং আয়োজনে কনফিডেন্ট সিমেন্ট আনুষ্ঠানিকভাবে ডিজিটালাইজেশন ও প্রযুক্তিগত উৎকর্ষের মাধ্যমে আগামীর অগ্রগতির এই শুভ সূচনার ঘোষণা দেয়। প্রায় 700 জনেরও বেশি অতিথির উপস্থিতিতে আয়োজিত এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, কনফিডেন্স গ্রুপের চেয়ারম্যান ইমরান করিম, ভাইস চেয়ারম্যান রূপম কিশোর বড়ুয়া, হেড অফ ব্র্যান্ড অ্যান্ড রিসার্চ অনিন্দ সরকার সহ কোম্পানির কর্মকর্তারা।